আচ্ছা লাইভটা কখন যে বন্ধ হয়ে গেছিল আমি ঠিক জানি না, হয়তো বা ঠিক এগুলো লিখছি, এগুলো হয়তো অনেকে দেখতে পারো না, এখানে গিয়ে বন্ধ হয়ে গেছিল। তো লাইভে আবার সবাই যুক্ত হও। একটু আমাদের টেকনিক্যালি প্রবলেমের কারণে লাইভটা বন্ধ হয়ে গেছিলো বা কেটে গিয়েছিল। এখন সবাই আবার শুনতে পাচ্ছ কিনা সবাই একটু জানাও আমাকে, সবাই শুনতে পাচ্ছ কিনা একটু সবাই জানাও। আমার মেবি এখান থেকে বন্ধ হয়ে গেছিল, সবাই একটু বলো। এখন আবার প্রমাণটা করাচ্ছি। হ্যাঁ সবাই আসো, সবাই আসো লাইভে। লাইভটা বন্ধ হয়ে গেছিল কখন বুঝতে পারিনি ঠিক। ওকে আসো আসো। ওকে সবাই আবারও একটু আসো, সবাই আবারও একটু শেয়ার করে দাও ভাইয়ারা। সবাই তোমরা যারা এখানে আমাদের পেইড গ্রুপে আসো সবাই পেইড গ্রুপে লিঙ্কটাও শেয়ার করে দাও। লিঙ্কটা সবাই আবার একটু শেয়ার করে দাও। লাইভটা কেটে গিয়েছিল, আবার আসো আসো। ওকে আমাদের কোনো প্রবলেম নাই। ওকে আবারও কন্টিনিউ হবে। হ্যাঁ সবাই আসো আসো, সবাই আবারও আসো, দেরি করবো না, আসো সবাই আসো। শেয়ার করে দাও, শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। বেশি দেরি করে তোমাদেরই লস। হ্যাঁ বেশি দেরি করিও না, তোমাদেরই লস। সবাই শেয়ার করো, বেশি দেরি করিও না, শেয়ার করো আবারও। এখনো অনেকেই লাইফে নাই, কিন্তু অলরেডি 200 জন কিন্তু সেই সময় উপস্থিত ছিল, তো এখন 100 জনও হয়নি। সবাই আসো, আবারও আসো। লাইফটা কেটে গিয়েছিল, আবার একটু একটু শেয়ার করো ভাইয়া। চার্জ শেষ হয়ে গেছিল। হ্যাঁ রাইট রাইট, চার্জটা মেবি বন্ধ হয়ে গেছিল, চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল, বললাম না 2%। সবাই একটু তোমাদের গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করলে মেবি ভালো হয়, বুঝছো? মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিলে ভালো হয়, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দিলে ভালো হয়। ওকে সবাই একটু আসো লাইভে, আবারও একটু আসো, যুক্ত হও। ক্লাসটা শুরু করে দিই আবারও। আমরা কিন্তু কোথায় আটকে গিয়েছিলাম সেটা একটু আমাকে বলো, মানে কোথায় তোমরা বুঝতে পারোনি সেখান থেকে একটু বলো দ্রুত। কোথায় বুঝতে পারোনি সেটা একটু বলো, কোথা থেকে তোমরা বুঝতে পারোনি সেটা বলো, বা কোথায় আটকে গিয়েছিল। ভাই এই অধ্যায় শুরু হতেই বন্ধ হয়ে গেছে, স্টার্ট করেন ভাই। ওকে দেখো আমি তাহলে বলতেছিলাম কি যে আমাদের এই অধ্যায়ে ক্যাপাসিটরকে নিয়ে আমরা আলোচনা করতেছি। ক্যাপাসিটরের মেইন যে সূত্রটা সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল সিবি। যেমনটা আমরা সূত্র জানি সার্কিটের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি বলতো? সার্কিটের ক্ষেত্রে যেমন আমরা সূত্র কি জানি যে ভি ইজ ইকুয়াল আইআর, ঠিক তেমনই ক্যাপাসিটরের যে সার্কিটটা হবে সেই সার্কিটের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেই সার্কিটের ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে কিউ ইকুয়াল সিবি। ক্লিয়ার? তাহলে এখন আমরা যখন এটা প্রুফ করব তখন প্রথমে আমাদের লিখতে হবে একটা সূত্র, যে আমরা জানি যেহেতু আমরা মোট কি কৃতকাজের মানটা বের করবো, তাহলে কৃতকাজ জনিত একটা সূত্র লিখতে হবে। কৃতকাজ জনিত একটা ক্লাস 9 এর সূত্র ছিল W ইজ ইকুয়াল ভি কিউ। সবাই আশা করি হয়তো অনেকের মনে আছে বা অনেকের মনে নাই। W ইকুয়াল কি ভি কিউ, এই সূত্রটা হচ্ছে আমার ক্লাস 9-10 এ ছিল। এখন এই সূত্রটা সত্য হওয়ার জন্য একটা কিন্তু সুন্দর শর্ত আছে। শর্তটা কি দেখো, ভি ও কিউ এই সূত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন ভি ও হচ্ছে কিউ স্থির থাকবে। কিন্তু আমার এই অঙ্কের ক্ষেত্রে ভি আর কি কিন্তু স্থির নহে। কেমনে দেখো একটু, আমার এখান দিক দিয়ে যখন চার্জটা এখানে গিয়ে সঞ্চিত হচ্ছে তখন এই সঞ্চিত কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে। কিভাবে হচ্ছে? আস্তে আস্তে হচ্ছে। দ্যাট মিনস এখানে আমার যে চার্জ অর্থাৎ কিউ, এই কিউ এর মানটা প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং এই চার্জ পরিবর্তনের হওয়ার ফলে এই দুই প্রান্তের যে বিভবটা আছে সেটাও কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে যদিও বা ভাই এই সূত্র দিয়ে আমি চার্জের মানটা মানে মোট কৃতকাজের মানটা বের করতে পারতাম, কিন্তু এখন তো উপায় দেখতেছি না। যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে আমাকে কোনো না কোনো নতুন পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে একটু লিখে দেই যে ভি ও কিউ কিন্তু ভি ও কিউ স্থির নয়। সুতরাং আমাদের একটা কাছে টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে যে
ডি ডাব্লিউ ইজ ইকুয়াল ডিভি কিউ। ভাই এটা আবার কি? এটা তো বুঝি না, তাই না? এটা কি? এটা তো বুঝি না। তাহলে আমি একটা কি করলাম, যে কৃত কাজ বের করতে বলছে, সূত্র যদিও বা প্রমাণ করতে হবে এটা, কিন্তু কৃত কাজের যে মেইন সূত্রটা সেটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল ভি কিউ। কিন্তু ডাব্লিউ ইকুয়াল ভি কিউটা আমার কাজে লাগতেছে না। কাজে যেহেতু লাগতেছে না, তাহলে আমি ওইটাকে কাজে লাগার মতো একটা কাজ করলাম এখানে। এটা একটু বুঝাই দিই। যারা এখানে তৃতীয় সেমিস্টার এর স্টুডেন্ট আমাকে দেখতেছেন আর কি, তারা হয়তো বা এই ডিটা বুঝতে পারছেন, কিন্তু যারা প্রথম সেমিস্টারে তারা হয়তো বুঝতে পারেনি। দেখেন, ক্যালকুলাস তো সবাই নাম শুনছেন নাকি? ক্যালকুলাসের সাধারণত দুটা পার্ট থাকে। যখন আমি সেকেন্ড ডে যাবো তখন তোমাদের ক্যালকুলাস শেখাবো। ক্যালকুলাসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন পার্ট আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন পার্ট। ডিফারেন্সিয়েশনের কাজটা কি আসলে? ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে, মনে করো এই বোর্ডটা আছে আমার কাছে, এই বোর্ডটাকে আমি যদি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করি, সেটাই মূলত হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ক্ষুদ্র করা। কি করা? ক্ষুদ্র করা। তাহলে এই ক্ষুদ্র করলেই কিন্তু কাজ শেষ হয়ে যায় না, ওই ক্ষুদ্রগুলোকে আবার কি করতে হয়? যোগ করতে হয়। ওই যোগ করার জন্য আমরা যেটা করি সেটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে আমার ক্যালকুলাসের পার্ট কয়টা? দুইটা, একটা হলো ডিফারেন্সিয়েশন আর একটা হলো ইন্টিগ্রেশন। তাহলে আমি এখানে কি করছি? এই যে দেখো ডিটা তাহলে কি বোঝাচ্ছে? ডিফারেন্সিয়েশন। তার মানে আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি। এখন কথা হচ্ছে, ভাই আপনি কেন ডিফারেন্সিয়েশন করলেন, তাই না? দেখো, চার্জ যেহেতু পরিবর্তন হচ্ছে, চার্জ যেহেতু কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। আমি ধরে নিচ্ছি যে আমার চার্জগুলো ঠিক এইভাবে পরিবর্তন হচ্ছে। 1 সেকেন্ডে মনে করলাম 1 কুলম্ব চার্জ হয়েছে এখানে জমা, 2 সেকেন্ডে মনে করো 3 কুলম্ব চার্জ জমা হয়েছে, 4 সেকেন্ডে মনে করো 5 কুলম্ব চার্জ জমা হয়েছে। তার মানে কি? কন্টিনিউয়াসলি চার্জগুলো পরিবর্তনশীল হচ্ছে। যেহেতু আমাকে বের করতে হবে মোট কৃত কাজের পরিমাণটা, তাহলে এভাবে যদি কন্টিনিউয়াসলি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমার মোট একেবারেই বের হবে না, একটা সূত্র দিয়ে বের হবে না। তাহলে কি করতে হবে? এই ক্ষুদ্র ক্ষুদ্র আকারে প্রথমে কাজটা যদি আমি বের করে নেই, তাহলে ওইটাকে যদি আমি টোটাল এরকম যোগ করে দিই, তাহলে কি আমি মোট কাজের মানটা পাবো কি পাবো না? বুঝতে পারতে পারি নাই? আমি বললাম কি, যে আমি ছোট ছোট কাজ বের করবো, ছোট ছোট কাজগুলো বের করার পর ওগুলোকে আমি এভাবে যোগ করে দেবো, তাহলে কি পাবো? মোট এই যে কৃত কাজের মানটা পাবো। যার কারণে আমি কি করছি? এটাকে ক্ষুদ্র করে নিয়েছি, অর্থাৎ ডিফারেন্সিয়েশন করছি। এবার ডিফারেন্সিয়েশনে কিছু রুলস জানতে হবে। রুলস নাম্বার 1 হচ্ছে, ধ্রুবক যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে ডি এর বাইরে নিয়ে আসতে হবে। যেমন এখানকার ধ্রুবক হচ্ছে ভি। এখন এইটাকে যদি একটু বুঝাই দেয়, তাহলে দেখো এখানকার যে ভিটা আছে না, এই ভিটা হচ্ছে তোমার 200 মনে করো 20 ভোল্ট। তাহলে ভি কখনো পরিবর্তন হয়? ধ্রুবক মানে হচ্ছে যেটা কখনো পরিবর্তন হয় না, যেটা ওইটাই থাকবে, ওটার পরিবর্তন হবে না। যেমন 220 থাকবে, এটার কি পরিবর্তন হবে? হবে না। তাহলে এটাকে বলা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকগুলো অলওয়েজ আমাদের ডি এর বাইরে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি ভাইয়া অনেকটাই মনে হয় বুঝতে পারলাম এখানে কি কি কাজ করলাম এখানে। তাহলে এতটুকু যদি বুঝতে পারো সবাই এখানে একটু ডান লেখো, এটাকে 1 নম্বর সমীকরণ দাও। ঠিক আছে? সবাই এতটুকু যদি বুঝতে পারো এখানে একটু ডান লেখো এবং এটাকে 1 নম্বর সমীকরণ দাও। এতটুকু যদি বুঝতে পারো সবাই একটু ডান লেখো। ওকে, ভেরি গুড। তাহলে আমরা নেক্সটে চলে যাই এই সাইটে। স্টুডেন্ট সবাই কমে গেল কেন? বাকিগুলো গেল কই? বাকি 100 জন গেল কই? বাকি 100 জন গেল কই? ওই 100 জন ভাবতেছে লাইভ হচ্ছে না, বাট তোমরা আবার শেয়ার করে দাও না কেন? যে 100 জন আসছো তো সবাই আবার একটু তোমাদের প্রোফাইলে শেয়ার করে দাও না। 100টা শেয়ার করে দাও, মিনিমাম 100টা শেয়ার করে দাও। লাইভটা যে কেন কেটে গেল আন্দাজি বুঝলাম না ঠিক। অনেক কষ্ট পাইছি, লাইভটা চলে যাবে। যাই হোক, এবার আমরা এই সাইডে করবো। তো এই সাইডে করার জন্য এইটাকেও মিশিয়ে দিতে হবে আমাকে, এই লেখাটা। আমরা এবার যে সূত্রটা একটু আগে শিখছিলাম, অর্থাৎ আবার কিউ ইকুয়াল সিভি, এই সূত্রটা লিখবো। লেখার পর এটাকেও আমরা ক্ষুদ্র করব। তাহলে এর সামনে আমরা কি দেবো? ডি দেবো। ডি দিয়ে ক্ষুদ্র করলাম। আবার এইটাকে আমরা যেটা ধ্রুবক আছে যে মাঝেরটা, দেখো একটা মজার বিষয়, এখানেও মাঝে কি ছিল? ধ্রুবক ছিল। এখানেও মাঝে ধ্রুবক আছে। তাহলে আমরা সহজে যদি মনে রাখতে চাই, তাহলে মাঝেরটাকে আমরা কি করতে পারি? বাইরে নিয়ে আসতে পারি। তাহলে এটাকে আমরা যদি একটু দেখি এখানে ক্যালকুলেশন করার মতো করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে যদি 2 নাম্বার দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 2 নং এ 1 নং এ 2 এর মান বসাই। কেমনে একটু দেখো। এই যে ডিকিউ এর দিকে তাকাও, ডিকিউ এখানেও গিয়েছে, ডিকিউ আছে না? তাহলে আমরা কি করব? এই যে 1 নম্বরটা লিখলাম ভি ডি কিউ, তাহলে আমরা ডি ডাব্লিউ ইজ ইকুয়াল লিখতে পারি ভি ডি কিউ এর মান কত? সি ডি ভি। কি করলাম? 1 নং এ জাস্ট 2 নং এর মান বসাইছি। এখানে ভাই প্রমাণের তেমন কিচ্ছুই নেই,
খালি জাস্ট তুমি এই সূত্রটা মনে রাখবা, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, এই সূত্রটাকে মনে রাখবা, এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপর এটাকে ডিফারেন্সিয়েশন করার পর যেটা পাবা সেই মানটা এই 1 নম্বর সূত্রে বসাই দিবা। এই যে বসাই দিছি, বসাই দেওয়ার পর কি করলাম, ডিডাব্লিউ সিটাকে জাস্ট বাইরে নিয়ে আসো, ভিডিভি। তাহলে এইটা আমার, এটাকে তুমি সমীকরণ এখন চাইলে দিতে পারো, 3 নম্বর সমীকরণ দিতে পারো, ঠিক আছে। এইটা হলো আমার মেইন জিনিসটা, এটা হলো কি আমার মেইন ক্ষুদ্র কাজের মানটা। এখন এইটাকে আমার কি করতে হবে, টোটাল সমষ্টি করতে হবে, যোগ করতে হবে। আমি তাহলে ক্ষুদ্র কাজটা কি করছি, বের করে ফেলছি। তাহলে এখন এইটাকে আমার যোগ করার জন্য ইন্টিগ্রেশন শিখতে হবে। কি শিখতে হবে, ইন্টিগ্রেশন। এখন দেখো 3 নং হতে আমরা জাস্ট ইন্টিগ্রেশন করব। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস দেখাই এখানে তোমাদের, দেখো ডাব্লু ইজ ইকুয়াল ছোট ডাব্লু। কি করলাম ভাই, এটা বড় ডাব্লু ইজ ইকুয়াল ছোট ডাব্লু, মানে মোট কাজ ইকুয়াল ক্ষুদ্র কাজ। এটা কি মানবা তোমরা? কেউ মানবা না। অর্থাৎ আমি যদি এইটা লিখি মোট কাজ ইকুয়াল ক্ষুদ্র কাজ, তোমরা মানবা? কেউ মানবা না। কিন্তু ভাই এটা কেমন সম্ভব, মোট কাজ ইকুয়াল কি ক্ষুদ্র কাজ হয় নাকি? এটা সম্ভব যদি ভাই আপনি একটা কাজ করেন। কি কাজ ভাই? আপনি একটা ইন্টিগ্রেশন করে দেন, মানে কি ক্ষুদ্র কাজগুলোকে যোগ করা হয়েছে, তার মানে এইটাই মোট কাজের মান বোঝায়। যেমন মনে করো আমি যদি এখানে এইভাবে লিখি, বিষয়টা হচ্ছে এরকম যে 3 আর 1 যোগ 1 যোগ 1 3, তাহলে এবার কি লেখা যাবে না? মনে করো আমি যদি শুধু 1 লিখি, তাহলে কেউ কি মানবা? কেউ মানবা না। কিন্তু আমি যদি এরকম করি, হ্যাঁ ভাই এবার ঠিক আছে, বিষয়টা ঠিক এখানেও ওরকম। এখানে জাস্ট বড় মানটা দেওয়া আছে, আমি এখানে ছোট মানটাই কি করছি, ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ করছি। এখন এই ইন্টিগ্রেশনে কিছু বৈশিষ্ট্য তোমাকে শিখতে হবে। যেমন প্রথমত এখানে একটা লিমিট বসাতে হবে। এখানে দেখো লিমিটটা আমি যেভাবে বসাচ্ছি তোমরাও সেভাবে বসাও, যেহেতু শেখো নাই এখন, ওভাবে বিস্তারিত শেখানো সম্ভব না। জাস্ট এই কয়েকটা লাইন তোমাকে মুখস্থ রাখতে হবে। ওকে, তারপরে দেখো ডাব্লু ইজ ইকুয়াল, তুমি আচ্ছা এটা পরে দেই, তুমি যে ডিডাব্লিউর মানটা এই যে এখানে পাইছো না 3 নম্বরে, সেই মানটা আচ্ছা এই মানটা বসাই দিবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে দেখো যেটা ডাব্লিউ ছিল না, সেই ডাব্লিউটা কিন্তু উপরে গেছে। ঠিক তেমনই এখানে যেমন ডি এর সাথে ভি আছে না, এই ভিটা উপরে যাবে। অর্থাৎ লিমিটগুলো বসানোর ক্ষেত্রে মনে রাখবা যে ডি এর সাথে যে মানটা থাকবে সেই মানটা উপরে যাবে, এখানে ডি এর সাথে যে মানটা আছে সেই মানটা উপরে যাবে। আচ্ছা, এবার আসো নিচে। নিচে এই ইন্টিগ্রেশনটাকে আমি এবার উঠাই দেবো। তার আগে আমার যে ধ্রুবক মানগুলো আছে সেই ধ্রুবক মানটাকে আমি বেরিয়ে নিয়ে আসবো। সেটা হলো সি। সিটা হচ্ছে আমার কি মান? ধ্রুবক মান। এটাকে আমি বাইরে নিয়ে আসলাম। এখন এরপরে আমাদের এখানে একটা সূত্র হবে। কি সূত্র দেখো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কেমনে পাইলাম সেটা একটু দেখাই দিই তোমাদের এই সাইডে। দেখো এখান থেকে কি আসলো, ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 আসলো। কই থেকে আসলো একটু দেখো। যদি তোমার কাছে এরকম থাকে কখনো এরকম, তখন সেটার অ্যান্সার হচ্ছে তোমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমার এখানে কি আছে ভাইয়া? ভি ডিভি। দেখো ভি আছে, ভি আছে, এখানে কি আছে? এক্স আছে, এক্স আছে, যার কারণে এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে অরিজিনাল সূত্র একটা। যদি এখানে মনে করো 1 থাকে আর 2 থাকে, তাহলে এইটাকে মূলত থার্ড ব্র্যাকেট দিয়ে 1 আর 2 এভাবে দিতে হয়। তাহলে আমার এখানে কি আছে? 0 আর ভি আছে, তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে 0 আর ভিটাকে আমাকে এভাবে লিখে দিতে হবে। এটা হচ্ছে রুলস। এটা কি রুলস? এই রুলসটা আমাদের মেইনটেইন করতে হয়। লিমিটগুলোকে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে নিচে উপরে লিখে দিতে হবে। আচ্ছা, এরপরে তোমাদেরকে আরেকটা সুন্দর সূত্র শিখতে হবে। সেটা হলো যে দেখো সি হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এবার তুমি থার্ড ব্র্যাকেট উঠে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিবা। ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস হচ্ছে 0 স্কোয়ার ডিভাইডেড বাই 2। এটা কি করছি সেটা বুঝতে পারো নি হয়তো এখনো, কিন্তু এখানে উপর তাকাও। এবার দেখো 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2। একটু ভাবো তোমরা, 5 সেকেন্ড ভাবো। এক্স এর জায়গায় একবার 2 বসাইছি, নিচে 2 যা আছে তাই ছিল। এই এক্স এর জায়গায় একবার এই 1টাকে বসাইছি দেখো, আর মাঝখানে একটা বিয়োগ দিছি। ভালো করে দেখো, এক্স এর জায়গায় 2 বসাইছি না, আবার এক্স এর জায়গায় কি বসাইছি? 1 বসাইছি। আর এখানে যেটা করছি, এখানে তো ভি ছিল, তাহলে ভি এর জায়গায় ভি বসাইছি একবার, আর ভি এর জায়গায় আরেকবার 0 বসাইছি, এই 0 বসাইছি আর মাইনাস। তাহলে আমাদের এই পরিমাণটা হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, কারণ 0 কে ক্যালকুলেশন করলে এখানে 0 পাবা, তাহলে হাফ সি ভি স্কোয়ার। এই হলো ইজি প্রমাণ। তাহলে আমরা এখানে আগে ডাব্লিউ দিতে পারি। ঠিক আছে,
ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি। ওকে, সবাই বুঝতে পারলে ডান লিখে ফেলো। সবাই বুঝতে পারলে ডান লিখে ফেলো। সবাই বুঝতে পারলে ডান লিখে ফেলো। সবাই বুঝতে পারলে ডান লিখে ফেলেন। ভাইয়া অঙ্কগুলো করান। অঙ্কগুলো করাবো রে, সময় তো পাচ্ছি না, আর অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছি, সেই 3টা থেকে শুরু করছি, এখন 3 ঘন্টা পার হয়ে গেছে। শোনো রে, এখন কথা হইলো যে তোমরা তো আসো, আমি তো জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, এখানে যারা আসো আমিও তোমাদেরকে প্রচুর ভালোবাসি। জানি না কখনো সামনাসামনি তোমাদের সাথে দেখা হবে কিনা, হ্যাঁ হয়তো একদিন হবে, হয়তো একদিন হবে। দোয়া রাখিও ভাই তোমাদের সাথে যেন সামনাসামনি দেখা হয়, তোমরা যেন বলতে পারো যে ভাইয়া ওই দিন আপনার লাইভ ক্লাসটা করছিলাম, ভালো লাগছিল। তো এখন শোনো, আমি তোমাদের যদি বলি তো অনেকগুলো কিন্তু করাই দিলাম, মোটামুটি হাফ সি বেস করে। এবার অঙ্ক আছে, অঙ্কগুলো আসলে করাই দেই, ঠিক আছে, যেহেতু আছে অঙ্কটা করাই দিই। এখন অঙ্ক করাই দেওয়ার কিন্তু আরো কিছু জিনিস আছে যেগুলো কিন্তু আমার করানো উচিত ছিল, দেখি যদি সময় পাই করাই দেই। হ্যাঁ, কারণ কালকে কিন্তু ভাই আমার নিজেরও পরীক্ষা, বুঝছো, তোমাদের যেমন কালকে পরীক্ষা না, আমারও পরীক্ষা আছে, বুঝছো। নাইলে কিন্তু আমি নীরব ওই নিতাম 6-7 ঘন্টা, আমার কাছে হলে কোনো ব্যাপার না। কিন্তু আসলে আমি কি বলছি বলো, বাস্তবতার মাঝে এখন পড়ে গেছি। হ্যাঁ, তোমাদের কালকে লাইভ নিতে চাইছিলাম, কালকে লাইভটা নিলে হয়তো একটু বেশি সময় দিতে পারতাম, কিন্তু পারি নেই কোনো কারণে। আজকে পরীক্ষার মাঝেও তোমাদের কষ্ট করে হলো তোমাদের লাইভটা নিচ্ছি। তো এবার দেখো অঙ্ক করাই, হ্যাঁ অঙ্কগুলো একটু দেখো। অঙ্ক এখানে বেশ কয়েক টাইপের অঙ্ক আছে, তো যার কারণে একটু ঝামেলা, মানে অনেকগুলো অঙ্ক আছে, অনেক টাইপের অঙ্ক করাইলে শুধু একটা না বেশ কয়েকটা করাইতে হয়। যদি কমনের আশা করে তাহলে বেশ আমাকে সবগুলো টাইপে করাতে হবে। যেমন পঞ্চমতে ষষ্ঠতে তো একটা একটা করে ম্যাথ করাই দিলাম, কিন্তু এখানে ম্যাথ আছে একাধিক, বুঝছো, এক এক ম্যাথ এক এক রকমের টাইপের হয়ে থাকে। তো আমি প্রথমে যে ম্যাথগুলো করাবো সেটা একটু দেখো। বেশ কয়েক টাইপের ম্যাথ থাকে, বুঝছো, বেশ কয়েক টাইপের ম্যাথ থাকে। বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজে যোগ করে আচ্ছা, অনেকে বলছো ফ্যারাডের ম্যাথ করতে, ভাই ফ্যারাডের ম্যাথ তো আসে না, বুঝছো, ফ্যারাডের ম্যাথ খুব একটা আসে না, তাও তোমরা দেখে যাইও, কিন্তু ফ্যারাডের ম্যাথ আসে না, আসলে ওই সংক্ষিপ্ত আসবে, সেজন্য ওটাতে গুরুত্ব দিচ্ছি না আমি। সরবাহ, আর সবাই সাজেশনটা কিন্তু আমার ফলো করবা। সাজেশনটা যদি কেউ কিনতে না পারো তাহলে আগের সালে যে সাজেশন দিছি ওটাই ফলো করবো, ওটা ফলো করলেই সব কমন পাবো, সমস্যা নেই। একই জিনিস কি একই, সাজেশনে কয়টা সাল চেঞ্জ হয়, অল্প কয়েকটা সাল চেঞ্জ হয়, এটাই। কিন্তু আগের সাজেশনটা দেখি ওটাও কিন্তু ভালো সাজেশন ছিল। তাইলে কি বলছে, প্রতিটির চার্জ কত, এইটা একটা কোশ্চেন। আর আবার 3টি ক্যাপাসিটর প্যারালাল সংযোগ করতে, আবার
প্যারালালে সংযোগ করলে, প্যারালালে যদি সংযোগ করি আমি, তাহলে 250 ভোল্ট সংযোগ করে 250 ভোল্ট লাইনে যোগ করলে প্রতিটি চার্জ কত হবে, মানে চার্জ বের করতে বলছে এবং দুই ভাবে বের করতে বলছে, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে সিরিজ। চার্জ কত? দেখো ভাই, সূত্র কয়টা? একটা সূত্র ছিল, সেটা কি ছিল? আমি লিখে দিয়েছিলাম এখানে, কিউ ইকুয়াল সিভি। আর একটা সূত্র আমরা পড়লাম, চার্জ বের করার সূত্র, ডাব্লিউ ইকুয়াল হাফ সিভি স্কোয়ার। এখন দেখো এইটাকে আমি একটু চেঞ্জ করে দিই। দেখো, যদি তোমাদের প্রমাণটা এভাবে না আসে, ভালো করে শোনো সবাই, প্রমাণটা যদি এভাবে না আসে অন্যভাবে কিন্তু আসতে পারে। কিরকম? দেখো যে এখানে এই ভিটা আছে না, এই ভি এর মানটা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে ভি ইজ ইকুয়াল লেখা যায় কিউ ডিভাইডেড বাই সি লেখা যাবে। একটু ভাবো তো, কিউ ইকুয়াল সিবি, তাহলে ভি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সি। তাহলে এই ভি এর মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার হবে। তাহলে এই সি আর এই সি কাটা, তাহলে এখানে কি থাকবে? একটা সি থাকবে। তাহলে ডাব্লুর আরেকটা আমরা সূত্র লিখতে পারি, সেটা হলো যে ডাব্লু ইজ ইকুয়াল হাফ কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই সি। এটা হচ্ছে ডাব্লু আরেকটা সূত্র। তাহলে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র। একটা ব্যবহার হবে সিরিজের ক্ষেত্রে, আরেকটা ব্যবহার হবে প্যারালালের ক্ষেত্রে। এখন কোনটা ভাইয়া কোন ক্ষেত্রে ব্যবহার করবেন, তাই না? কোনটা ভাইয়া কোন ক্ষেত্রে ব্যবহার করবেন? তো আমার ক্যাপাসিটরের এইটাকে বলা হয় সিরিজ, রাইট? আর এইটাকে বলা হয় প্যারালাল, রাইট? রাইট, জি ভাই। তো এই দিক দিয়ে সাধারণত কিউ যায়, রাইট? তাহলে কিউ কি সমান? কিউ সমান। আর এখানে সাধারণত কি সমান হয়? আমাদের ভোল্ট সমান হয়, নাকি? যেটা আমরা জেনারেলি জানি। তো ভালো করে দেখো, এই সূত্রে আছে আমার ভোল্ট, ভি আছে, আর এই সূত্রে আছে হলো আমার কিউ। এই যে কিউ কিউ কিউ, তাহলে দেখো যেখানে কিউ আছে, এই যে এখানে কিউ সমান আছে, দ্যাট মিনস ভাইয়া বোঝাই যাচ্ছে যে আমার এই সূত্রটা ব্যবহার হবে সিরিজের জন্য। এভাবে কেউ কিন্তু কখনো বলে দেয় না তোমাদেরকে। এই টেকনিকগুলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত টেকনিক, মানে ব্যক্তিগতভাবে শিখছি, কেউ শেখায় নাই। পলিটেকনিকে আমি সাধারণত কোনো টিচারের কাছে প্রাইভেট পড়িনি, ওকে? সম্পূর্ণ এগুলো আমার ব্যক্তিগত টেকনিক। এটা হচ্ছে প্যারালাল। কেন প্যারালাল? এগুলো তো কোশ্চেন করতেই পারো, নাকি? সারা বলে সূত্র, ওই জন্য প্যারালাল। কিন্তু না, এখানে ভি দেখো, এখানেও ভি, ঠিক আছে? এখানে কিউ, এখানেও কিউ। ক্লিয়ার? চলো শুরু করি। 10, 20, 50 বিশিষ্ট তিনটি ক্যাপাসিটর সিরিজে যোগ করে সরবরাহ করলে, তাহলে তোমাদের ওই যে মোট ইয়ারগুলোর তো মান জানা দরকার, নাকি? অর্থাৎ সিরিজে যদি থাকে সিএস, তখন মূলত আমাদের এই সূত্রটা হবে। এই সূত্রেরও কিন্তু প্রমাণ আসে, এই সূত্রেরও কি আসে রে? প্রমাণ আসে। তাহলে এই প্রমাণটা কি করাবো? প্রমাণটা কিন্তু ইজি আছে। আমি কি ইউটিউবে এই প্রমাণটা করাইছি? যদি করাই থাকি তো দেখে নাও, প্রমাণটা কিন্তু কালকে আসার জন্য ইম্পর্টেন্ট আছে। প্রমাণটা যদি এইটা হয় আসবে, নয়তো ওই যে 1 ডিভাইডেড বাই r, কিংবা দুইটা আসতে পারে, বলা তো যায় না। এই প্রমাণটা দেখো আমি যদি করাই দিই, এটা কিন্তু শ্রেণীতে, তোমরা সবাই জানো যে ভাইয়া শ্রেণীর ক্ষেত্রে তো হয় হলো r1 যোগ r2 যোগ r3, কিন্তু এখানে তো হয়েছে উল্টাটাই হবে। কেমনে হবে একটু দেখো, তোমাদের একটু ধারণা দিই। তোমরা যদি প্রমাণ করতে চাও, তাহলে প্রমাণ করার জন্য এভাবে চিত্র অঙ্কন করবা। দেখো একটু এখানে হালকা করে প্রমাণটা করে দিই, যদি আসে তাহলে তোমরা ইনশাল্লাহ এই যদি বেসিকটা জানলে তোমার প্রমাণটা করতে পারবা। দেখো বেসিকটা শিখাই দিই। বেসিকটা কি হচ্ছে ভাইয়া? বেসিকটা ভাইয়া ওই একই জিনিস। দেখো তোমার এদিক দিয়ে কিউ যাচ্ছে, রাইট? কি যাচ্ছে? এদিক দিয়ে কিউ যাচ্ছে, তাহলে সমান কি? কিউ সমান। আর ভোল্ট কি হবে? ভিন্ন হবে। তাহলে আমার কথা হচ্ছে যে আমাকে প্রমাণ দিছে কোনটা ভাইয়া? প্রমাণ দিছে হলো আমাকে এইটা। আমরা সূত্র জানি, দেখো আমি এখানে শর্টকাটে প্রমাণ করে দিচ্ছি। আমরা জানি কিউ ইকুয়াল কি জানি ভাইয়া? সিভি। দেখো কিউ ইকুয়াল কি হয়ে গেছে, কিন্তু আগেরটাকে ফলো করবো। কিউ ইকুয়াল কি জানি? সিভি জানি। আমরা কি করবো এবার? অঙ্ক দেখবো। অঙ্কতে প্রমাণ দেওয়াই আছে। অঙ্কতে সি কোথায় ভাইয়া? সি নিচে। তাহলে সিটা কই নিয়ে আসতে হবে? সিটা নিয়ে আসতে হবে। এটাকে 1 নম্বর সমীকরণ দিবা। 2 নম্বর সমীকরণ কি দিবা ভাই? 2 নম্বর সমীকরণ হবে Q1 C1 V1। তারপর আমার এইদিকে হবে কি?
এটা হলো 2 নম্বর সমীকরণ। তারপর এদিকে হবে ধরো Q2 C2 ইজ ইকুয়াল V2, তাই না? আগেরটার মতো না? আগেরটার মতোই তো সম্পূর্ণ কাজ হচ্ছে। তারপরে আমি যদি 3 নম্বরে লিখি, নিচে তো দেখা যায় নাকি? নিচে দেখা যায় না? নিচে, হ্যাঁ নিচে দেখা যায়। 3 নম্বর যদি লিখি তাহলে Q3 C3 V3, এটা হচ্ছে আমার 3 নাম্বার। সো এখন আমরা কি করব? 1 2 3 যোগ করে দেব। 1 যোগ 2 যোগ 3। দেখো তোমরা বলতে পারো যে ভাইয়া সিরিজের ক্ষেত্রে এটা আলাদা কেন হইলো? কারণ হচ্ছে ভাই আমরা V ইকুয়াল যে I এর সূত্র পড়ছিলাম, ওই ক্ষেত্রে I এর যে সূত্রটা ছিল সেটা হলো V ডিভাইডেড বাই R। ভালো করে দেখো, I এর সূত্র হচ্ছে তোমার V ডিভাইডেড বাই R, কিন্তু এখানে যে আমার Q এর যে সূত্রটা আছে সেটা কি? C ইন্টু V। মানে এখানে আছে গুণ, এখানে আছে ভাগ, বিপরীত কিনা? গুণ আর ভাগ বিপরীত কিনা? বিপরীত জন্যই কিন্তু এখানে বিপরীত মানটা আসছে। সিরিজের জন্য এখানে প্যারালালের সূত্রটা ব্যবহার হয়েছে। বুঝছো সবাই? মনে হয় বুঝছো। একটু তো চালাক হবে নাকি, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ার সবাই। তাহলে আমাকে আর বাকি করে দিতে হবে রে, বলো এগুলো কি করে দিতে হবে? Q1 C1 বলো, আর কি করে দিতে হবে সবাই? মনে হয় না ভাই করে দিতে হবে, শেষ কিন্তু। তারপরে তোমরা এখানে লিখবা মোট V। এখানে তাহলে তোমাদের Q এর মানটা কি দেখো তো? Q এর মানটা সবগুলোতেই সেম না? এখানেও Q, এখানেও Q না? সবগুলোতে Q এর মানটা সেম। তাহলে Q1 Q2 Q3 লেখার দরকার আছে? দরকার নেই। তাহলে এখান থেকেই সবগুলোতে আমি Q লিখে দিলাম, Q লিখে দিলাম, Q লিখে দিলাম। ওকে, নিচে দেখা যায়? দেখা যায়। তারপরে এখানে V সূত্র কি জানি? Q ডিভাইডেড বাই C। তাহলে এখান থেকে Q কমন নেই, তাহলে 1 ডিভাইডেড বাই C1, 1 ডিভাইডেড বাই C2, 1 ডিভাইডেড বাই C3। গল্প করতে করতেই তো প্রমাণটা করে দিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই C ইজ ইকুয়াল এই যেটা। আশা করি প্রমাণটা আসলে লিখতে পারবা। এরকম সহজভাবে কি কখনো শিখছিলাম? বলো তো, কমেন্টে বলো। এরকম সহজভাবে কি কেউ কখনো আপনাদের শিখেছিল এটা? বলেন। চিত্র অঙ্কন করতে হবে ভাইয়া, চিত্র অঙ্কন না করলে কেমনে হবে? চিত্র অঙ্কন না করলে তুমি নিজে বুঝতে পারবে না। এরকম সহজভাবে কেউ শিখেছিল বলেন আপনাদেরকে? এত সহজভাবে এই প্রমাণগুলো কেউ শিখেছিল? ক্লাস 9-এর আমি এই প্রমাণগুলো খুব ভয় পাইতাম, বিশেষ করে যে রোদের প্রমাণ না, এত কুড়ি লাগতো। আমার স্যাররা ওভাবে আমাকে টেকনিকে শিখিয়ে দিত না, স্যাররা সব মুখস্থ করাই দিত। এখন মুখস্থ আর টেকনিক, মুখস্থ তুমি যদি করো কালকে ভুলে যাবা, কিন্তু টেকনিক যদি তুমি ফলো করো মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা। এটা মাথায় রাখবা, টেকনিকে কাজ করবা, মুখস্থে কাজ করিও না, সবসময় টেকনিকে কাজ করবা। ওকে, বুঝছো ভাই? আচ্ছা, তাহলে আমরা এত 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 বিশিষ্ট 3টি ক্যাপাসিটর সিরিজে যোগ করে 250 ভোল্ট সরবরাহ করলে প্রতিটি চার্জ কত হবে? মানে আমার এখানে চার্জ যেহেতু বের করতে বলছে, দ্যাট মিনস আমাদের এই কিউ এর মান বের করতে বলছে। কিসের মান বের করতে বলছে? কিউ এর মান বের করতে বলছে। তাহলে কিউ এর জন্য সূত্র কি আছে? সি ইন্টু ভি। তার মানে কি? সিতে ক্যাপাসিটর, তাহলে আমার মোট ক্যাপাসিটরের মানটা আগে লাগবে। তাহলে আমরা এই অঙ্কটা যখন সলভ করবো তখন প্রথমে লিখবো আমরা জানি কি লিখতে পারি বলো? আমরা জানি ভাইয়া সি, যেহেতু প্রথমে সিরিজে আছে, কিসে আছে? সিরিজে আছে, তাহলে সিরিজের সূত্রটা আমরা বসাই। CS ইজ ইকুয়াল 1 ডিভাইডেড বাই C1, 1 ডিভাইডেড বাই C2, 1 ডিভাইডেড বাই C3। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই CS, 1 ডিভাইডেড বাই কত? 10, 20, তারপর হচ্ছে 50। আবারও একই ক্যালকুলেটর, একই চাপ দিবে, একই কি? ইনভার্স 10 ইনভার্স, প্রথমে ব্র্যাকেট 10 ইনভার্স যোগ 20 ইনভার্স যোগ 50 ইনভার্স। আমাদের অ্যান্সারটা আসতেছে 5.88। তাহলে আমাদের সিএস এর অ্যান্সারটা আসতেছে 5.88 মাইক্রো ফ্যারাড। এখন এই মাইক্রো ফ্যারাড থেকে আমাদের রূপান্তর করতে হবে ফ্যারাডে। কি রূপান্তর করতে হবে? শুধু ফ্যারাডে। সেই জন্য 10 টু দি পাওয়ার ফ্যারাডে না, মাইক্রো 10 টু দি পাওয়ার -6, তাই না? 6 না 8 ফ্যারাড। দেখো তো 6 না 8 কত গুণ করতেছে? 6, মেবি 6। ওকে 6। তাহলে 10 টু দি পাওয়ার কি করতে হবে রে? 6 দ্বারা গুণ করতে হবে, বুঝছো? তাহলে যেহেতু আমার এখানে কি আছে? একক মাইক্রো ফ্যারাড আছে। কি একক আছে? মাইক্রো ফ্যারাড। মাইক্রো ফ্যারাড থেকে শুধু যদি ফ্যারাডে যাও তাহলে তোমাকে 10 টু দি পাওয়ার 6 দ্বারা গুণ দিতে হবে। জি ভাই, বুঝলাম। তাহলে এবার আমাদের সিরিজের ক্ষেত্রে কিন্তু চার্জের যে ভ্যালুটা, এই যে প্রতিটির যে চার্জ, ভালো করে দেখো। আমার এই যে সিরিজে আছে হলো 3টা, 1 2 3। কিসে আছে? সিরিজে আছে। কি কি আছে ভাই? 10, 20, তারপর আর কি আছে? 50। তাহলে এই 3টা সিরিজে আছে। তোমাকে একটু আগে বলা হলো যে সিরিজে সবার চার্জ সমান,
সবার চার্জ যদি সমান হয় তার মানে কি, তার মানে আমি যদি এখন লিখি যে আমরা জানি কিউ ইকুয়াল সিবি, তাহলে এখানে সি এর মান বের করলাম 5.88 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি এর মান হচ্ছে 250। তাহলে এখানে ইন্টু 10 exp মাইনাস 6 ইন্টু 250 আমাদের অ্যান্সারটা আসতেছে হলো 0.0147। এই যে মানটা আসছে 0. দেখি আগে মিলেই নেই ভাই, মিললো কিনা। 0.0147 এই যে মানটা আসলো, এই মানটা এত কুলম্ব, এই মানটা আমার সবার কি সেম না? সেম কিনা? এইটার মানও যেটা হবে এইটার মানও সেটা হবে, সেটার মানও সেটা হবে না। তাহলে কি আমাকে আলাদাভাবে 3টে বের করতে হবে? হবে না কিন্তু। তাহলে এটাই অ্যান্সার, প্রথমটার অ্যান্সার কি এটাই, তাই না? প্রতিটি চার্জ বের করো, তাহলে তো প্রতিটির তো ভাই আমাকে আলাদা করে বের করার দরকার নেই, বিকজ এইটা বের করলে আমার সবগুলো হয়ে যাচ্ছে। তাহলে আশা করি মনে হয় এটা বুঝতে পারছেন। আমরা হচ্ছে এটা বের করলাম হচ্ছে সিরিজের ক্ষেত্রে। এবার প্যারালালের জন্য একই কাজ করবো আমরা এইদিকে। এবার প্যারালালের জন্য প্রথমে আমরা লিখবো, আমরা জানি সিপি ইজ ইকুয়াল হবে, সূত্রটা প্যারালালের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, এই যে উল্টা সূত্র, ঠিক আছে? যোগ করে দিতে সবগুলো 10, 20, 50। যোগ করলে কত হয় ভাইয়া? 80 ইন্টু হচ্ছে 10⁻⁻6 ফ্যারাডে। তাহলে এবার আমাদের কি করতে হবে? এবার তোমরা বুঝতেই পারতেছো যে এবার আমাদের কিন্তু এই কিউ এর মানটা সবগুলোতে সেম নাই, সবগুলোতে কিউ এর মানটা কি নাই? সেম নাই। দেখো আমি যদি এখানে একটা তোমাকে প্যারালাল সার্কিট দেখাই, এই যে প্যারালাল সার্কিট, এই প্যারালাল সার্কিটে কিন্তু সবগুলোর মান কি নাই? সেম নাই। ওকে, সব ধরো করতেছি। এখানে কিউ এর মান একটা, Q2, এখানে কিউ এর মান আরেকটা, Q1। তাহলে আমাদের কি করতে হবে? সূত্রগুলো আলাদাভাবে লিখতে হবে। প্রথমত Q1 ইজ ইকুয়াল C1 ইন্টু হচ্ছে ভি, কারণ ভি তো সবার ক্ষেত্রে সমান। দেখো এখানে ভি যেটা, এখানেও ভি সেটা, তাহলে আমার ভি এর কিন্তু কোনো রকমের পরিবর্তন হবে না, খালি আমার এই যে সি এর পরিবর্তন হবে। বুঝছো? কারণ এখানে যেটা সি, এখানে সেটা আলাদা। আশা করি এগুলা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো আমি যদি সি এর কথা চিন্তা করি, C1 কত? C1 কত? আরেকটা মজার বিষয় এখানে দেখি, দাঁড়াও 1 মিনিট। সিপি কই? সিপি একটা মজার বিষয়, এই সিপিটা তো আসলে লাগেই না এখানে। সিপিটা কি এখানে লাগে? সিপিটার কোনো কাজ আছে? এই সিপি তো ভাই কোনো কাজে নেই, সিপি লিখলেন কেন? এটা দরকার ছিল না, থাক, যখন লেগে ফেলতে বাদ দাও। সিপির কোনো আসলে কাজ নাই, তাও লেগে ফেলতে বাদ দাও। তাহলে C1 হচ্ছে কত? 10 মাইক্রোফ্যারাড। তাহলে 10টা কি করতে হবে? ফ্যারাডে করার জন্য 10⁻⁻6 দ্বারা গুণ দিতে হবে, 250 দ্বারা গুণ করে যেটা পাবো সেটাই অ্যান্সার। তারপর এইটা হচ্ছে তোমার 20 ইন্টু 10⁻⁻6 ইন্টু 250, যা পাবো তাই অ্যান্সার 50। সবাই বুঝলে একটু ডান লেখেন, 250 দ্বারা গুণ করবো, যা পাবো তাই অ্যান্সার। ভাই সি এর সাথে খালি ভোল্ট গুণ করছি, যা পাবো তাই অ্যান্সার, সেটাই হলো তোমার চার্জের মানটা। এতটুকুই অঙ্ক এটা প্রথমে সহজটা করাইলাম, এরপরে আমরা কঠিন একটু অঙ্কে যাবো। হ্যাঁ, আই হোপ তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো। এবার আমরা সঞ্চিত শক্তির মান বের করা শিখব, এইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সঞ্চিত শক্তির মানটা, সঞ্চিত শক্তির মান বের করা শিখব। তবে আমি কঠিন অঙ্ক খুঁজে পাচ্ছি না, বুঝছো? এই হলো সমস্যা। কারণ আমি ভয় পাচ্ছি যে যদি তোমাদের পরীক্ষায় কঠিন অঙ্ক দিয়ে দেয় তখন তো ঝামেলা, তখন তো সামলাইতে পারবে না। দেখো আশা করি এটা বুঝতে পারছো। এরপরে আবার নেক্সট অঙ্কে চলে যাবে, এটা সহজ ছিল। নেক্সট অঙ্কে আমরা সঞ্চিত শক্তি বের করবো, মানে এই যে ডাব্লুর মান বের করবো। কিসের মান? সঞ্চিত শক্তি বা ডাব্লুর মান বের করা শিখবো হচ্ছে আমরা এই অঙ্কে। হ্যাঁ, এই অঙ্কে আমরা ডাব্লুর মান বের করা শিখবো, ঠিক আছে? তুমি রাতে আসছো কেন? দেখো তাহলে 18 মাইক্রোফ্যারাড এবং 22 মাইক্রোফ্যারাড এর দুটি ক্যাপাসিটর সিরিজে সংযুক্ত করে, সিরিজে আচ্ছা আমার না মনে না একটু খটকা লাগতেছে, কারণ খটকা একটু বলি, গত 2 বছর থেকে এই ডাব্লিউ ইকুয়াল হাফ সিবি স্কোরটা আসেনি। আমার মনে হচ্ছে যে এইবার তোমাদের এটা দিয়ে দিছে, বুঝছো? তো এইটার মধ্যে একটু বেশি ফোকাস দিব।
ডিসি উৎসের এটার মধ্যে ফোকাস দিবা এবং প্লাস হচ্ছে অঙ্কগুলো দিবা। অঙ্কগুলো সহজ আছে না? দেখো অঙ্কগুলো তো সহজ আছে, এই অঙ্কগুলো একেবারেই সহজ আছে। আড়াআড়ি সংযোগ করা হলো, সংযোগ করা হলো, তোমাদের শুধু টেকনিক বুঝতে হবে, বুঝছো? সংযোগ করা হলো প্রতি সঞ্চিত শক্তি। ওকে ওকে, তো আমরা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই মনোযোগ দিয়ে দেখো। আমাদের এখানে বলছে কি যে দুইটা ক্যাপাসিটর আছে, দুইটা ক্যাপাসিটরকে আমরা সিরিজে সংযোগ করছি। সংযোগ করার পর বলছে কি যে প্রতিটির মধ্যে যে সঞ্চিত শক্তি ডাব্লিউ সেটা বের করতে হবে। তো আমি যদি প্রথমে তোমাদের এখানে একটু দেখাই দিই যে আমরা জানি, একটু দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল, তাহলে এটা কিসের ক্ষেত্রে ভাই? ডাব্লিউ বের করতে হবে সিরিজের ক্ষেত্রে। তাহলে সিরিজের জন্য কোন সূত্র? এই যে সূত্র, আমি কিন্তু নীরব ভাইয়া লিখেই দিয়েছি, নীরব ভাইয়া বলে দিয়েছে সিরিজের জন্য এই সূত্র। তাহলে সিরিজের জন্য অবশ্যই আমাদের ডাব্লিউর জন্য এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই যে কিউ আর সি, তাহলে আমার সিরিজের ক্ষেত্রে কি সমান? সিরিজের ক্ষেত্রে কিন্তু আমার এই কিউটা সমান, তাহলে এখানে হবে C1, এটা হবে তোমার W1 এর মান, সূত্র বসাই দিবা, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হবে। আর W2 এর জন্য এই সূত্রটা, কারণ দেখো আবারও বলতেছি সিরিজের জন্য কিউটা সমান, সেই জন্য কিউ কিউ। আর C1 C2, কেন C1 C2? কারণ একটা আছে হলো 18 আর একটা আছে হলো 22, একই হলো, সেই জন্য C1 C2। তাহলে আমাদের দুইটা, প্রতিটি মানে কি দুইটি ক্যাপাসিটর যে সঞ্চিত শক্তি, মেইন সূত্র লিখে দিলাম। লাগতেছে কি বাবা? C1 C2 এর মান জানা আছে? অবশ্যই জানা আছে। নাই কি জানা? কিউ এর মান জানা নেই। কিউ মানে কি ভাই? কিউ মানে হচ্ছে CV, সি এর মান বের করবো, তারপর ভি এর সাথে গুণ করে দিলে অঙ্ক শেষ। এই হলো অঙ্ক ভাই। নাকি ভুল বললাম? বই কি বলতেছে? বই বাবা যে আমাকে ভুল বলতেছো? আমি কি ভুল বলছি? বই বলতেছে ঠিকই বলছো। বলো এর মতো সহজ দুনিয়ার অঙ্ক আছে রে ভাই? তোমাকে তো সব দেখাই দিচ্ছি। দেখো সি এর মান জানো তুমি, খালি কিউ এর মানটা দরকার। তা কিউ এর সূত্র এইটা, তা এখন এই সূত্রের জন্য লাগতেছে সিএস। তাহলে সিএস এর মানটা এই যে বের করবো আগে। তাহলে 1/18, 1/22, তাহলে দেখো তো কত আসে। তাহলে 18 ইনভার্স ব্র্যাকেট 18 ইনভার্স প্লাস 22 ইনভার্স, ওকে, তার উপর ইনভার্স 9.9 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এটা হলো আমার সিএস এর মান। বের করা শেষ ভাইয়া। আবার আমার লাগবে জানি কি কিউ, সিএস ইন্টু ভি। তাহলে সিএস 9.9, ভি কত কত ভোল্ট, কত ভোল্ট, কত ভোল্ট বই 250 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু 250, 0.0247, 0.0247। এত কি বলতো? এত কুলম্ব, 0.0247। আচ্ছা, তোমার ওই বইয়ে দেখবা ওরা কি করছে, ওরা ওইটাকে মানে মানে ওটাকে হচ্ছে ওরা ইনভার্স, মানে এখানে দেখবে যে ইনভার্স দ্বারা কিছু একটা গুণ আছে, 10⁻, তো ওই ক্ষেত্রে একটা সংখ্যা পাওয়া যায়। তো সংখ্যা না আমরা হচ্ছে দশমিক দিয়ে করবো, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তাহলে এখন আমরা W1টা এখানে লিখি। এখন আমরা এখানে লিখি যে আমরা জানি ওই W1টাই আমরা এখানে লিখি, W1 ইজ, কারণ ওখানে জায়গা নাই। তাহলে কিউ এর মান কত বের করলাম? কিউ এর মান বের করলাম 0.0247 স্কোয়ার। আর C1 এর মান কত রে? 18 ইন্টু 10⁻⁻6। এটা দ্বারা গুণ করতে ভুলিও না কেউ, কারণ অবশ্যই এককটা ফ্যারাডে আনতে হবে। হ্যাঁ, তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই 18 EXP ভাইয়া আসলো হলো 17.0। সবাই কমেন্ট করা শুরু করো। এগুলো সহজ না কঠিন? করো করো করো। এটা কোনো অঙ্ক হইলো বলো? তোমরা এখন কি বাকি গেলে বাসায় করতে পারবে না? যদি সিরিজের পরিবর্তে এখানে প্যারালাল বলে করতে পারবে না? মনে হয় না এমন কি ব্যক্তি আছে যে করতে পারবে না। তাহলে W2 ইজ ইকুয়াল কি হবে? হাফ
7 স্কোয়ার ডিভাইডেড বাই 22 ইন্টু, এর অ্যান্সার হচ্ছে, এটাও করাই দিই, তাহলে 0.24024 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 18 EXP মাইনাস 6 ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই 2, 16.95 দেখা যায়, 95 জুল। ঠিক আছে, কি বাবা অ্যান্সারটা আমার কই গেল, কি ব্যাপার, উল্টা অ্যান্সার আসলো কেন? 0.17 দেখতেছি কেন এখানে জুল, কি ব্যাপার, কোথাও ভুল হয়েছে নাকি রে? আহা, 9.96, এখানে কি বের করাটা ভুল হয়েছে নাকি দেখো তো। 9.9 EXP মাইনাস 6 ইন্টু 250, কত আসছে অ্যান্সার? 2. এটাকে যদি আমি তাও দেখি, এখানে মনে হয় একটু গন্ডগোল করছি, ক্যালকুলেটর আমাকে যেটা বলছে আমি সেটাই করছি, এখন আমার কিছু করা আছে, কও দেখি, নর্মালে নিয়ে আসি। 3, 2, 0. ওহো, এখানে আর একটা জিরো হবে, ঠিক আছে, ক্যালকুলেটর বাবাজি বলতেছে এখন এখানে আর একটা জিরো হবে, যার কারণে এই যে প্রবলেমটা, সরি, এখানে জাস্ট আর একটা জিরো হবে, এতটুকুই প্রবলেম। হ্যাঁ, তাহলে আরেকটা যদি জিরো দেই, তাহলে স্কোয়ার ভাগ হচ্ছে 18 EXP মাইনাস 6 ইন্টু 1 ডিভাইডেড বাই 2। এলে তো ক্যালকুলেশন তো করতে পারবো নাকি, অঙ্কের তো নিয়ম ঠিক আছে, সব ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনে ভুল হয়েছিল, এই যে এখন আসছে আমাদের অ্যান্সারটা কত, 0.17 জুল। আর তাহলে তুমি এখানেও যদি একটা জিরো বসাই দাও, তাহলে এখানে পাবো হচ্ছে 0.16 জুল। এই হলো ভাইয়া আমাদের অ্যান্সার, এই হলো ভাইয়া আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে। আচ্ছা, 0. এখানে মানে 13 আসবে, 13 জুল। তো সবাই মোটামুটি বুঝতে পারছো কিনা, সবাই একটু ডাল লেখো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনারা ভালো, আমার সাথে অবশ্যই যারা বলতেছো ভাই ক্যালকুলেশনে ভুল আছো, তাদেরকে শ্রদ্ধা জানাই, কারণ তোমরা যেহেতু আমার সাথে বসেই ক্যালকুলেটর খাতা এগুলো নিয়ে বসছো, শ্রদ্ধা জানাই। আর যারা হাবাগুয়ার মতো খালি সিনেমা দেখতেছো আর কি, নাটক দেখতেছো, তাদেরকে ইয়াও জানাই, বুঝছো, ফালতু কোথাকার, খাতা কলম নাই, ক্যালকুলেটর নাই। আমার কি মনে হয় যে ভুল ধরছে তাকে আমি বকা দেবো না, তোমাকে বকা দেবো, তুমি আগে ভুল ধরবো আমার, বুঝছো। আচ্ছা শোনো, আমি ক্লাসটা আর কন্টিনিউ আই হোপ করবো না, আমি ক্লাসটা তোমাদের ইজি টানতেছি, বাট সমাপ্ত করবো না, আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ অনুযায়ী কাজ করো। আমি তো 3 অধ্যায় পর্যন্ত শেষ করলাম নাকি, আমি কয়টা করে এখনো কিন্তু 2 আর 4 করানোর সুযোগ পাইলাম না, আর 2 আর 4 থেকে কিন্তু একটা রচনামূলক থাকবে, 2, 4 থেকে একটা রচনামূলক কমন থাকবে। তো আমি একটু দেখাই দিই, তোমরা একটু এগুলো যারা কোর্স কিনছেন তারা ভালো, আর যারা কোর্স কেনেন না তারা ভাই কিনে নেন। কিনে নিলে তো ভাই কয় টাকার কোর্স বলেন তো, টাকাও না, ফ্রিতে দিলাম 1299 টাকায় তুমি দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা নাও, প্রথম সেমিস্টার ফ্রি। তো এটা নিলে ভালো হবে। তাহলে এই যে এখন যেগুলো লিখে দিচ্ছি কোশ্চিন, এগুলো পড়বেন। দ্বিতীয় অধ্যায় থেকে আপনাকে যেগুলো পড়তে হবে সেগুলো অবশ্যই পড়তে হবে, যেগুলো বলতেছি সেগুলো পড়তে হবে অবশ্যই। তা আমি প্রথমত চতুর্থ অধ্যায় দেখাই দিই। চতুর্থ অধ্যায়ে যে প্রমাণটা করবেন, এই প্রমাণটা খুবই সহজ একটা প্রমাণ, মানে খুবই জঘন্যতম সহজ একটা প্রমাণ এইটা, ঠিক আছে। এই একটা প্রমাণ, এটা করবা, আর তেমন কিছু নাই ইম্পর্টেন্ট কোশ্চিন। তবে ইম্পর্টেন্ট কোশ্চিন আরও তো আছে, বাট প্রমাণগুলো যেগুলো সেগুলো দেখেছিলাম এটা। আর হচ্ছে এটা তো দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম, চতুর্থ অধ্যায় থেকে না দিলাম, চতুর্থ অধ্যায় থেকে। আর চতুর্থ যে অধ্যায় আছে কই গেল বাবা, চতুর্থ অধ্যায় থেকে যেটা পড়বা সেটা হলো যে ওহমের সূত্র, ওহমের সূত্র প্রমাণ এটা। এবং আরেকটা মজার সূত্র, সেটা হলো জুলের সূত্র। এইটা এসে মনে করে বসে আছে, এটা রচনামূলক আসলে তো কপাল, রচনামূলক আসলে জুলের সূত্র আসলে কপাল, আর যদি জুলের সূত্র রচনামূলকে না আসে তাহলে ভাগ্য, মানে সংক্ষিপ্তে আসবে I² RT ডিভাইডেড বাই জে থাকতে পারে, অথবা 4.2 থাকতে পারে, জে এর পরিবর্তে 4. থাকতে পারে, 2 থাকতে পারে। এই প্রমাণ 3টা আমি এখন ছেড়ে যাচ্ছি তোমাদের হাতে, তোমরা এই 3টা প্রমাণ অন্তর্পক্ষে করবা, ঠিক আছে। আর ব্যক্তিগতভাবে আমার কাছে তোমার রচনামূলকের জন্য কোনো আদার্স বেশি প্রিপারেশন নেওয়ার দরকার নেই, এই কয়েকটা প্রিপারেশন নিলে যথেষ্ট। আর যদি তুমি রচনামূলকের জন্য আরও পড়তে চাও,
7-8 অধ্যায় আছে, 7-8 অধ্যায় থেকে একটা কোশ্চেন আমরা পাবো কিন্তু 7 আর 8 অধ্যায় থেকে। আমি সাজেশন দাগাই দিচ্ছি, সাজেশনটা ফলো করো। 7 অধ্যায় থেকে 8 অধ্যায় থেকে যেটা দাগাই দিচ্ছি সেটা তুমি আগের ভিডিও, আগে 2022 সালের ভিডিও যদি চাও, কিনতে না পারো 2022 সালের ভিডিওটা দেখো, 7 এবং 8-এ কী বলছিলাম, কোনটা দাগাই দিছিলাম সেটা পড়ো। তা আমি একটু বলে দিই, 7 অধ্যায় মেবি দাগাই দিছিলাম, একটু দাঁড়াও দেখি। জয়েন্টের যে ধাপগুলো, ভাই জয়েন্টের ধাপগুলো বর্ণনা করো, এই 7 অধ্যায় থেকে এটা পড়বেন। জয়েন্টের ধাপগুলো বর্ণনা করো, এটা পড়বা 7 অধ্যায় থেকে। আর একটা পড়বা, সেটা হলো যে তোমার ডুপ্লেক্স জয়েন্ট পদ্ধতি, হ্যাঁ সচিত্রে বর্ণনা করো, এটা 7 অধ্যায় ডুপ্লেক্স জয়েন্ট পদ্ধতি। ভিডিওটা শেষ হয়ে গেলে মিলিয়ে লিখলাম। আর 8 অধ্যায় থেকে যেটা পড়বা, 7 আর 8 থেকে দিচ্ছি আমি রচনা। 8 অধ্যায় থেকে একটা আসবে, সেটা হলো যে ওয়ারিং কাকে বলে, ওয়ারিং কাকে বলে, ওয়ারিংয়ের শ্রেণীবিভাগ করো, ব্যাটিং ওয়ারিং কীভাবে করা হয় পদ্ধতিগুলো বর্ণনা করো। এইটা ব্যাটিং ওয়ারিং আর হচ্ছে চ্যালেঞ্জ ওয়ারিং, ব্যাটিং ওয়ারিং আর চ্যালেঞ্জ ওয়ারিং, এই দুটো পড়বা। আর একটা আছে সারফেস কন্ডুইট, মানে তোমরা হচ্ছে 3টা ওয়ারিং সম্পর্কে ধারণা রাখবে, একটা হচ্ছে ব্যাটেন, চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে তোমাদের সারফেস কন্ডুইট। এগুলো সবগুলো আমাদের লাইভ ক্লাসে মূলত হয়ে গেছিলো। তো যাই হোক ভাইয়া, আজকে এ পর্যন্ত থাকলো। সবাই যারা এখন নামাজে যাচ্ছ নামাজে যাও। ভাইয়া আমি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দাগাই দিচ্ছি, আবারও বলতেছি, সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত সব দাগাই দিছি। সাজেশনটা আছে ইউটিউবে আছে, তোমরা জাস্ট বেসিক ইলেকট্রিক সাজেশন লেখো কারিগরি পাঠশালা, যে সাজেশনটা পাবো ওইটা ফলো করো। সেটা কোন সালে হয় হোক দেখার দরকার নেই, তুমি ওইটা ফলো করো। আমি বলতেছি ভালো কিছু করবা, আমি বলছি তো তখন বলছি। আমি যদি মনে হইতো যে না ওইটা পড়িও না, হবে না কিছু, তাহলে বলতাম না যে পড়িও না। যেহেতু আমি বলতেছি তাহলে পড়ো তুমি, ওটাতে সমস্যা নেই। তো ভাইয়ারা ক্লাস কেমন লাগলো সেটা একটু লাস্টে কমেন্ট করো ভাই, ক্লাসটা কমেন্ট করো। তোমাদের লাস্টের কমেন্টটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, আমাকে মোটিভেটেড করবে সামনের দিনগুলোতে ক্লাস নেওয়ার জন্য। তো সবাই একটু ভালো কমেন্ট করো যে ক্লাস কেমন লাগলো না লাগলো, হ্যাঁ। এবং ভবিষ্যতে আমাদের আসলে সাথে তোমরা আসো কিনা, হ্যাঁ, আমাদের সাথে আরও কাউকে নিয়ে আসবা কিনা ভাইয়া, ঠিক আছে, আমাদের সাথে আরও সবাইকে নিয়ে আসবা কিনা সেটা আমাকে বলবো ভাইয়া, ঠিক আছে। আমি ঠিক জানি না তোমাদেরকে আসলে কতটুকু দিতে পারি, কারণ বুঝছো মানুষের ব্যক্তিগত জীবনে আসলে অনেক প্রবলেম থাকে, অনেক সমস্যা থাকে, সেগুলোর মাঝে থেকেও তোমাদের মাঝে থেকে হাসি মুখে ক্লাস নিতে হয়, বুঝছো। তো সেই দিক বিবেচনা করে, হ্যাঁ, তোমাদের জন্য কষ্ট করতেছি, তোমরা আমাদের জন্য দোয়া করবা যেন ভাইয়ারা কারিগরি পাঠশালা, শুধু আমার জন্য দোয়া করার দরকার নেই, তুমি কারিগরি পাঠশালার জন্য দোয়া করবা যে কারিগরি পাঠশালায় যারা কাজ করে, হ্যাঁ, তারা যেন ভালোভাবে থাকতে পারে, ভালোভাবে বাঁচতে পারে, এবং কারিগরি সেক্টরটাকে যেন তারা উন্নত করতে পারে, হ্যাঁ। এর ভেতরে যদি কোনো বিপদ থাকে, বাধা বিপত্তি আসে, প্রতিবন্ধকতা আসে, সেটা যেন তারা দূর করতে পারে। তো আমি আর বেশি দেরি করবো না ভাইয়ারা, তোমাদেরকে কষ্ট দিলাম, কালকে পড়াতে পারিনি ভাইয়া, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত, বুঝছো। তো তোমাদের সাথে আবারও দেখা হবে, আমি যদি পারি দেখি গণিত ক্লাসটা যদি নেওয়ার চেষ্টা করবো, আমি যতদূর সম্ভব হয় আমার, যদি পারি তো আমি গণিত ক্লাসটা নেব। এরপরে গণিতের পর মেবি আপনাদের গণিতের পর কি ফিজিক্স ক্লাস, আমার ফিজিক্স পরীক্ষা আছে, গণিতের পর আর কী পরীক্ষা আছে একটু বলো তো আমাকে, গণিতের পর কী পরীক্ষা আছে, মানে তোমার লাস্টে মানে 5 তারিখ অবধি একটু আমাকে বলো তো, আমার একটু রুটিনটা যদি দেখলে হয়ে যেত, বাট তোমরা একটু বলো আমাকে, মানে তোমাদের 29 তারিখের পর, 29 তারিখের পর কী কী পরীক্ষা আছে, 29 তারিখের পর, 29 তারিখের পর কী কী পরীক্ষা, কী কী পরীক্ষা আছে একটু বলো, 29 তারিখের পর কী কী পরীক্ষা আছে একটু বলো, আমি লাইভ নেওয়ার চেষ্টা করবো। 29 তারিখের পর কী কী পরীক্ষা আছে একটু বলো, আমাকে একটু বলো। আচ্ছা, কেমিস্ট্রি আছে, ওকে, ফিজিক্স আছে। 29 তারিখের পর কি কি আছে সেটা বলবা, কেমিস্ট্রি, সোশ্যাল সায়েন্স, আর কি আছে, ফিজিক্স আছে। আচ্ছা, ফিজিক্স তাহলে ফিজিক্সে যদিও বা মেয়া ক্লাস কিন্তু নেওয়া শেষ, ইমরান ভাইয়া প্রচুর মেয়া ক্লাস নিয়ে ফেলছে ফিজিক্সের মেয়া ক্লাস নেওয়া শেষ। গণিতটা যদি একটু আমি পাইতাম 29 তারিখের পর, যদি গণিতটা দিত ফাড়াই দিতাম গণিতে, বুঝছো। আচ্ছা হোক, দেখা যাক, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, হ্যাঁ, যতদূর সময় নেওয়ার চেষ্টা করবো আমরা। তো সবাই ভাইয়ারা ভালো থাকো তাহলে, হ্যাঁ, আর দেরি না করি সবাই নামাজে যাও, আর আমাদের জন্য দোয়া করিও ভাইয়া, যেন আমরা এভাবেই তোমাদেরকে নিয়ে সামনে এগাইতে পারি, হ্যাঁ। আমাদের লাইভে যতগুলো স্টুডেন্ট থাকে, অন্য প্ল্যাটফর্মে লাইভে এতগুলো স্টুডেন্ট থাকে না, পাওয়াটা খুব টাফ থাকে, হয়তো বা প্রথম দিকে দেখা যায় 100-200 জন থাকে, কিন্তু এভাবে যে কন্টিনিউয়াসলি ধরে রাখতে হয় স্টুডেন্টকে সেটা থাকে না। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করি তোমাদেরকে ধরে রাখার জন্য। লাইভটা বন্ধ হয়ে গেছিলো বা কেটে গেছিলো, যার কারণে স্টুডেন্ট আরও কমে গেছে, নয়তো ইনশাল্লাহ এখন এই মুহূর্তে 100 জন প্লাস থাকতো। তো যাই হোক, সবাই ভালো থাকো সবাই, হ্যাঁ, আল্লাহ হাফিজ।